রোদ ভেতরে ঢুকতে পারল না দারোয়ানের জন্য। রাজ দারোয়ানকে আগেই বলে দিয়েছে শীতলের বাড়ির কাউকে যেন ঢুকতে না দেওয়া হয়। রোদ বাধ্য হয়ে চলে গেল রাজের বাড়ি থেকে। সকাল হয়েছে, শীতলের জ্ঞান ফিরেছে। পুরো শরীর ব্যথায় জ্বলছে। শরীরের অনেক জায়গায় লাল লাল দাগ হয়ে গিয়েছে। শীতলের হাত পা বাঁধা নেই আর। মনে হয় রাজ খুলে দিয়েছে। শীতল নিজে নিজে বেড থেকে উঠে পড়ে। রাজ তখনও বেডে উপর হয়ে ঘুমিয়ে আছো। রাজকে ঘুমন্ত অবস্থায় কি যে নিষ্পাপ লাগছিল তা বলার বাহিরে। অথচ জেগে থাকলে জানোয়ারের মতোই বিহেভিয়ার করে। শীতলের আর সহ্য হচ্ছে না। এভাবে তার জীবন রাজের অত্যাচারে চলতে পারে না। শীতলের কিছু একটা করতে হবে রাজের হাত থেকে বাঁচার জন্য। আত্মহত্যা করা মহাপাপ, তা না হলে সে কবেই এই পথ বেছে নিত। শীতলের মাথায় একটা বুদ্ধি এলো রাজকে ঘুমন্ত অবস্থায় দেখে। শীতল একটা বালিশ নিয়ে রাজ গেল। শীতল স্থির করল রাজকে বালিশ চাপা দিয়ে মেরে ফেলবে। শীতল বালিশ নিয়ে এগুতেই স্তব্ধ হয়ে গেল। তার হাত চলছে না। তার মন মানছে না রাজকে মেরে ফেলতে। হাজার হোক শীতল তো বাঙালি মেয়ে। যে মেয়েদের স্বামী যেমন হোক না কেন তাকেই মেনে নিতে হয়। সারা জীবন তার সাথেই থাকতে হয়। রাজ ঠিক বলেছিল শীতলের সম্পর্কে। শীতল কখনো তার স্বামীকে ধোঁকা দিবে না। শীতল বালিশটা ফ্লোরে ছুঁড়ে মেরে শাওয়ার ছেড়ে তার নিচে দাঁড়াল। সেখানে বসে চিৎকার করে কান্না শুরু করল শীতল। তার কান্না কেউ দেখতে পারছে না। একমাত্র আল্লাহ ছাড়া তার নিজের বলতে কিছু নেই। নিজের পরিবারও মুখ ফিরিয়ে নিয়েছে। সে মরতেও পারছে না আর মারতেও পারছে না। শীতল কি করবে তা ভেবে পাচ্ছে না। কিসের দোষে এত শাস্তি তা সে এখনো জানে না। শাওয়ার করে শীতল রুমে এসে দেখে রাজ বেডে নেই। রাজের গাড়ির চাবিয়ে নেই। শীতল গাড়ির হর্ন পেল, তার মানে রাজ বাহিরে যাচ্ছে। হঠাৎ টেলিফোনের রিং হল। এ সময় কে ফোন করল সেটাই ভাবছে শীতল। শীতল সংকোচ নিয়ে ফোনটা ধরল। ফোনের ওপাশের আওয়াজ শুনে শীতলের বুঝতে বাকি রইল না কে ফোন করেছে। শীতলের মা ফোন করেছে শীতলকে। দুজনেই কান্না করে কথা বলছে। শীতলের মা শীতলকে একটা পার্কে দেখা করতে বলেছেন। কি যেন জরুরি কথা বলবে শীতলকে। শীতল ফোন রেখে নিচে গেল। পুরো বাড়ি ফাঁকা। রান্নার মহিলা আর রাজের চাচা ময়মনসিংহে বেড়াতে গিয়েছেন। ওখানে তাদের কি যেন কাজ আছে তাই গিয়েছে। 10টা বাজে, ঘড়িতে শীতল এখনো খায়নি। শীতল একা কি করবে তাই পুরো বাড়িটা একটু ঘুরে ঘুরে দেখছে। হঠাৎ একটা রুমের সামনে সে থমকে দাঁড়াল। এই রুমের চাবি রাজের কাছে থাকে। কারো ঢোকা নিষেধ এই রুমে। রাজ মাঝরাতে এখানে আসে সেটা শীতল কয়েকবার লক্ষ্য করেছে। আজকে দরজা খোলা রুমের, এই সুযোগ শীতলের রুমের ভেতরে কি আছে সেটা দেখার। শীতল বড্ড কৌতূহল হচ্ছে রুমের ভেতরে যাওয়ার। শীতল দেরি না করে সেখানে গেল। রুমটা দেখে মনে হচ্ছে কোনো মেয়ের রুম এটা। মেয়েদের জামা কাপড় লসমেটিক্স দেখেই বুঝল শীতল। শীতল বেশ ভালো করে দেখল রুমটা। হঠাৎ টেবিলের উপর দুটো ডায়েরি দেখতে পেল। একটাতে রাজ লেখা আর একটাতে রোজা লেখা। পার্সোনাল ডায়েরি দুটোই। শীতল ভাবল রাজের বিষয়ে এখানে কিছু থাকতে পারে। রাজের বোন কিভাবে মারা গিয়েছে সেটা শীতল জানে, বাট তবুও রোজার ডায়েরি পড়তে ইচ্ছে হল শীতলের।
শীতল প্রথমে রোজার ডায়েরি খুলে পড়তে শুরু করল। রোজা। আমি রোজা। বাবা মা কেই নেই আমার, তবে একটা ভাই আছে। বাবা মার আদরে ভাইয়া আমাকে মানুষ করেছে। ভাইয়া আমাকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসে, আমার জন্য নিজের জীবন দিতে পারে। আমিও একজনকে ভালোবাসি, সে আমাকে ভালোবাসে কিনা তা জানি না, তবে তার চোখ দেখে বুঝেছি সে আমাকে ভালোবাসে। শীতল বুঝতে পারল রোজা একজনকে ভালোবাসে। তারপরেও কিছু পৃষ্ঠা খালি। শেষের কয়েকটা পৃষ্ঠায় কিছু লেখা দেখতে পেল শীতল। আমি ভাবতাম সে আমাকে ভালোবাসত, বাট আজ জানতে পারলাম সে আমাকে একটুও ভালোবাসে না। আমি আমার এই জীবন আর রাখব না। ভাইয়া আমাকে মাফ করে দিও। শীতল বুঝতে পারল রোজা আত্মহত্যা করেছে। বাট সে যাকে ভালোবাসত তার নাম লেখা না থাকায় শীতল তা জানতে পারল না। এরপর শীতল রাজের ডায়েরি খুলে পড়তে শুরু করল। রাজ, আমি আমার বোনকে ভীষণ ভালোবাসি। তার জন্য জীবনের সব সুখ কোরবানি দিতে পারি। আমি খুব রাগী, জেদি আর কঠোর টাইপ, বাট আমার এই কঠোর টাইপে সুখের পরশ নিয়ে এলো আমার ভালোবাসা শীতল। আই লাভ ইউ ভেরি মাচ হার। যে কোনো কিছুর বিনিময়ে আমি ওকে চাই। আজও আমি আমার ভালোবাসাকে নিজের মনের কথা বলতে পারিনি। প্রথম যেদিন ওকে দেখেছিলাম সেদিন এলোমেলো চুলে ওকে এত সুন্দর লাগছিল যে ইচ্ছে হচ্ছিল এখনই বিয়ে করে ওর সৌন্দর্যে ডুব দিই। পরে জানতে পারলাম ও আমার জানের জিগার দোস্ত রোদের বোন। পরো ডায়েরিতে আমি তোমাকে ভালোবাসি শীতল লেখা ছিল। শীতল রাজের ডায়েরি পড়ে স্তব্ধ হয়ে গেল। সে স্বপ্নেও ভাবেনি রাজ তাকে কখনো ভালোবাসত। এখন তার কিছু রহস্য খুলছে। রাজ মাঝে মাঝে ভার্সিটি যেত। শীতলের ক্লাসের সামনে দাঁড়িয়ে থাকত, এমনকি প্রাইভেট কোচিংয়েও রাজ দাঁড়িয়ে থাকত। শীতলের জন্যই রাজ দাঁড়িয়ে থাকত, সেটা আর বুঝতে বাকি রইল না। শীতলের মাথায় এক গাদা প্রশ্ন ঘুরছে। রাজ তাকে এতই ভালোবাসে, তাহলে ধর্ষণ করল কেন? জীবন গেলেও কেউ তার ভালোবাসাকে অপমান করে না। তাহলে রাজ এমন করল কেন? কি কারণ থাকতে পারে ওর? পুরো ডায়েরি পড়লেই এই রহস্য জানা যাবে। শীতল আবারও ডায়েরি পড়া শুরু করল। ঠিক তখনই রাজের গাড়ির হর্ন বাজল। শীতল ভয়ে তাড়াতাড়ি ডায়েরি রেখে রুম থেকে বেরিয়ে এলো। শীতল রুম থেকে বেরিয়ে বারান্দায় গিয়ে দাঁড়াল। রাজ রুমে এসে শীতলকে ডাকল। শীতল সঙ্গে সঙ্গেই রাজের সামনে এসে হাজির হল। শীতল রাজের দিকে তাকিয়ে রাজকে বোঝার চেষ্টা করছে। রাজ তুড়ি মেরে শীতলকে বাস্তবে নিয়ে এলো। কি হয়েছে ডার্লিং? এভাবে তাকিয়ে আছো কেন? আমি কেন আপনার দিকে তাকাতে যাব? কিছুটা লজ্জা পেয়ে শীতল কথাটা বলল। যেভাবে তাকিয়েছিলে মনে হচ্ছিল তুমি আমার প্রেমে পড়েছ। আমি আপনার প্রেমে পড়ব? দেশে কি লোকের অভাব পড়েছে? শীতল লক্ষ্য করল কালকে রাজ যা করল তার কোনো অনুতাপ নেই রাজের। মনে হয় নেশায় মাতাল হয়ে সব ভুলে গিয়েছে রাজ। কি ব্যাপার, তোমার গায়ে এগুলো কিসের দাগ? এসব বব। বুঝেছি, এসব আমার উপর রেগে করেছ তাই না? শীতল এবার বুঝতে পারল রাজের রাতের কথা কিছু মনে নেই। আমার গায়ে আমি যা ইচ্ছে তাই করব, তাতে আপনার কি? রাজ শীতলের কথা শেষ হতেই শীতলকে বিছানায় ফেলে দিয়ে দুই হাত দিয়ে চেপে ধরল। শীতলের ভয় প্রাণ যায় যায় অবস্থা। কতবার বলবো তুমি আমার সম্পত্তি? তোমার উপর কারো অধিকার নেই, স্বয়ং তোমারও। তোমার উপর শুধু আমার অধিকার। এই রাজ হল তোমার মালিক।
আমার যা ইচ্ছে তাই করব তোমার সাথে। তোমাকে মারব কাটব, তারপর আমি আবার জোড়া লাগাব। বুঝতে পেরেছ কি বলেছি তোমায়? শীতল মাথা নাড়াল। রাজ আবার বলতে শুরু করল, কাল পার্টিতে তুমি যা করেছ তা এখনো ভুলিনি আমি। সবার সাথে হেসে হেসে কথা বলছিলে, আমার সাথে তো কখনো হেসে কথা বলো না। আর যদি কখনো দেখি কারো সাথে কথা বলতে তাহলে তোমাকে জবাই করে কবর দেব। রাজের কথা শুনে শীতলের হার্ট ধক ধক করছে। কখনো কোনো ছেলের সাথে কথা বলতে যেন না দেখি তোমায়, ছেলেদের থেকে 100 হাত দূরে থাকবে। মনে রাখবে আমার নজর সবসময় তোমার উপর, বিকজ আমি তোমাকে। রাজের গলে আটকে গেল। শীতল রাজকে লক্ষ্য করছে। সে কি কখনো শীতলকে ভালোবাসত নাকি? শীতলের মাথায় অনেকগুলো প্রশ্ন ঘুর ঘুর করছে। রোজার মৃত্যুর কারণ কি? সে কাকে ভালোবাসত? কি কারণে সুসাইড করল? রাজ কেন শীতলের সাথে এমন জঘন্য বিহেভিয়ার করছে? রোজার ঘটনার সাথে রাজের শীতলের সাথে যা করছে সেগুলোর সম্পর্ক কি? শীতল এটা বুঝতে পেরেছে রোজার সুসাইডের সাথে নিশ্চয় তার কোনো ভূমিকা আছে। এসব ওর কেবল রাজ দিতে পারে, তবে শীতলের এত সাহস নেই রাজের মুখ থেকে সত্যি কথাগুলো বের করার। একমাত্র রাজের ডায়েরি পারে সব রহস্যের ওর দিতে। রাজ বাড়িতে থাকা কালীন স্টাডি রুমে গিয়ে ডায়েরি পড়া সম্ভব না। পুরো বাড়ি খালি, বার দারোয়ান পাহারা দিচ্ছে এই জমিদারের মতো দেখতে বাড়িটাকে। শীতল যে পালাবে তারও উপায় নেই। দারোয়ান 1 সেকেন্ডের জন্য মেইন ডোর থেকে সরছে না। রাতে রেস্তোরাঁ থেকে খাবার আনিয়ে নিজের টুকু খেয়ে রাজবেডে উপর হয়ে ঘুমিয়ে পড়ল। শীতল ভেবেছে তার জন্য খাবার আনেনি বোধহয়। শীতল বেডে যেতেই দেখল টেবিলের উপর খাবারের প্যাকেট। যাই হোক, লোকটার মনে একটু মায়া হলেও আছে। বাট একবার বললেই হতো আমার জন্য খাবার এনেছে। শীতল খেতে খেতে ভাবছে কখন সে ডায়েরি পড়বে আর সবকিছুর থেকে মুক্ত হবে, বিশেষ করে রাজের থেকে। খাবারগুলো খেয়ে নাও ডার্লিং। না খেলে ফুটবল হয়ে যাবে, তখন তোমার থেকে প্রতিশোধ নিতে পারব না। আমার আবার দুর্বলদের কষ্ট দিয়ে ভালো লাগে না। চোখ বন্ধ থাকা অবস্থায় রাজ কথাগুলো বলল শীতলকে। শীতল ভ্যাবাচ্যাকা খেয়ে গেল রাজের কথা শুনে। সে ভাবেছিল রাজ ঘুমিয়ে পড়েছে। শীতলের খাওয়া শেষ হলে বারান্দায় যায় ঠান্ডা বাতাস খেতে। শীতল চোখ বন্ধ করে রাজের দেওয়া কষ্ট আর অপমানগুলো মনে করতে থাকল। শীতল ভুল করে কিছুটা স্যুপ রাজের গায়ে ফেলে দিয়েছিল। রাজ রাগে পুরো স্যুপটাই শীতলের শাড়িতে ঢেলে দিয়েছিল। তারপর গায়ে লেগে থাকা স্যুপটা রাজ কিছুটা টেস্ট করে বলেছিল, স্যুপটা স্পুন দিয়ে খাওয়ার থেকে তোমার গা থেকে খেতেই বেশ মজা। এখন থেকে তোমার গায়ে এভাবেই ঢেলে ঢেলে খাবার খাবো ডার্লিং। স্যুপটা বেশ ঝাঝালো ছিল, তাই শীতলের পুরো বডি মরিচের মতো জ্বলছিল। কি কষ্টই না হচ্ছিল তখন শীতলের। হঠাৎ শীতল কোমরে কারো হাতের ঠান্ডা স্পর্শ পেল, আর ঘাড়ে পেল গরম নিঃশ্বাস। গায়ের গন্ধ বেশ চেনা লাগল শীতলের। এতদিনে রাজের গায়ের গন্ধ বেশ চিনতে পেরেছে শীতল। পেছনে চোখ খুলে তাকাতেই শীতল কাউকে দেখতে পেল না। দরজার পর্দা কিছুটা নড়ে উঠল। শীতল দৌড়ে রমে গিয়ে দেখে রাজ যেমনভাবে ঘুমিয়েছিল তেমনভাবেই ঘুমিয়ে আছে এখনো। শীতল ভাবল সবগুলোই তার মনের ভুল, বাট সে রাজকে মনের ভুলে অনুভব করবে কেন? যে কারণেই রাজ তার সাথে এমন ব্যবহার করুক না কেন, তারপরেও রাজ অন্যায় করেছে আর সে অপরাধী। শীতল বেডে রাজে পাশে শুতেই রাজ তার কানের লতিতে কামড় দিল।
শীতল একটু চিৎকার করতেই রাজ শীতলের মুখে আঙুল রেখে বলল, হুস, এত চিৎকার করো কেন? স্বামীকে একটু আদর করো না আর নিজেও আদত নিতেও দাও না। শীতল সেই রাতে রাজের ছোঁয়াগুলো অনুভব করল। আজ তার ঘৃণা লাগছে না। সব হয়েছে ডায়েরিতে শীতলকে ভালোবাসে রাজ সে কথা জানার জন্য। শীতল মাঝরাতে জেগে উঠল। রাজ তাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। শীতল রাজকে ছাড়িয়ে শাড়ি ঠিক করে স্টাডি রুমে গেল। ডায়েরিটা নিয়ে পড়তে শুরু করল। সেখানে বিভিন্ন ঘটনার কথা লেখা ছিল। শীতল যেখানে যেখানে যেত রাজও সেখানে সেখানে যেত, সেসব কিছু ঘটনা কথা লেখা ছিল। শীতল যেদিন যে রঙের ড্রেস পরত তাও লেখা আছে ডায়েরিতে। ডায়েরিতে একটা জিন্স দেখে শীতলের চোখ আটকে গেল। শীতল ডায়েরিতে একটা নূপুর দেখতে পেল, যেটা ও কক্সবাজারে বেড়াতে গিয়ে সমুদ্রে ফেলে দিয়েছিল। শীতলের নূপুর সমুদ্রে যখন পড়ে গিয়েছিল তখন ওই স্থানে হাঙর উঠানামা করছিল, যার জন্য নূপুরটা সেখানে ফেলেই কাঁদতে কাঁদতে হোটেলে ফিরে আসতে হয়েছিল। তারপর হোটেল স্টাফের কাছ থেকে জানতে পেরেছিল একটা ছেলে নূপুর আনতে নাকি হাঙরকে উপেক্ষা করে সমুদ্রে লাফ দিয়েছিল। শীতলের বুঝতে বাকি রইল না সেই ছেলে রাজ ছিল। রাজ তাকে এত ভালোবাসে আগে থেকেই, আর সেটা শীতল শুনতেও পারল না। এজন্যই তো শীতল মাঝে মাঝে তার পছন্দের জিনিসগুলো রুমে দেখতে পায়। রাজ তার পছন্দ অপছন্দগুলো জানে, এজন্যই তো এসব করে। শীতল রাজের ডায়েরিতে আরেকটা পেজ পেল ছেঁড়া, যেটাতে রোজা লেখা ছিল। সম্ভবত রাজ রোজার ডায়েরির একটা পেজ ছিঁড়ে তার এখানে রেখেছে। ডায়েরিতে অস্পষ্টভাবে কি যেন লেখা ছিল। শীতল ভালো করে লেখাটা পড়ল। শীতল প্রায় জ্ঞান হারানোর মতো সিচুয়েশনে পড়ল লেখাটা পড়ে। রোদ লেখা ছিল পেজের নিচে। সেখানে আমি তোমাকে ভালোবাসি রোদ, এই লেখাটা স্পষ্ট ছিল। শীতল বুঝতে পারল রোজা তার ভাইয়াকে ভালোবাসত। বাট তার ভাইয়া কি রোজাকে ভালোবাসত? আর রোদ কিভাবে রোজাকে ধোঁকা দিল? কি এমন করেছিল রোদ? শীতলের মাথা নষ্ট হয়ে যাচ্ছে এতগুলো প্রশ্নের সম্মুখীন হয়ে। তবে সে একটা ধারণা পেয়েছে। বোধহয় রাজ তার বোনের মৃত্যুর জন্য শীতলের ভাইয়াকে দোষী বানিয়েছে, আর রোদের উপর প্রতিশোধ নেওয়ার জন্যই শীতলকে এভাবে কষ্ট দিয়ে যাচ্ছে। ভোর হয়েছে পুরো ডায়েরি পড়ার আগেই, তাই রুমটা লক করে শীতল নিজের রুমে যায়। রাজ এখনো ঘুমিয়ে আছে। রাজের শার্টটা ফ্লোরে পড়ে আছে। শীতল রাজকে কিছুটা লক্ষ্য করল। রাজকে একদম নিষ্পাপ শিশুর মতো লাগছে। অথচ এই রাজ শীতলকে ধর্ষণ করেছে আর প্রতিনিয়ত শীতলকে অপমান করেই যাচ্ছে। আবার সে নাকি শীতলকে ভালোবাসত কখনো। শীতল বিদ্রূপের হাসি দিয়ে ওয়াশরুমে চলে গেল। শাওয়ার ছেড়ে দিয়ে রাজের 2 দিন আগে রাতে বেল্ট দিয়ে শীতলকে যেভাবে কুকুর বিড়ালের মতো মেরেছিল তার কথা ভাবছে শীতল। রাতে এত অত্যাচার করেছে যে সকালে তা কত সহজে ভুলেও গেল। কি নিষ্ঠুর দুনিয়া। সকালে রাজ রেস্তোরাঁ থেকে খাবার আনিয়ে খেয়ে অফিসে চলে যায়। শীতল সেই সুযোগে তার মায়ের সাথে দেখা করতে গেল পার্কে। রাজ তাকে বারণ করেছে নিজের পরিবারের সাথে যোগাযোগ না রাখতে। তাই শীতল লুকিয়ে গিয়েছে দেখা করতে। রাজ জানতে পারলে তাকে যেতে দিবে না। রাজের তেমন কাজ নেই, তাই সে বাড়িতে এসে পড়ল তাড়াতাড়ি। বাড়িতে এসে শীতলকে দেখতে পায় না রাজ। রাজ বুঝতে পেরেছে শীতল তার পরিবারের কারো সাথে দেখা করতে গিয়েছে। রাজ রেগে পুরো আগুন হয়ে গেল। তার শার্ট খুলে মাথায় পানি দিল রাগ কমানোর জন্য।
রাজের কথা শীতল অমান্য করেছে তা রাজ ভাবতেও পারছে না। রাজ এখন শীতলকে পেলে পুরো জবাই করবে, এতে কোনো সন্দেহ নেই। রাজ নিজের রাগ কন্ট্রোল করে ইজি চেয়ারে বসে শীতলের জন্য ওয়েট করতে থাকল। দারোয়ানের বাড়িতে ছোট মেয়ে অসুস্থ, তাই সে ইমিডিয়েটলি বাড়িতে গিয়েছে আর শীতল সেই সুযোগে বাহিরে বের হতে পড়েছে। শীতল ভয় ভয় পার্কে গেল। শীতলের বেশ ভয় করছে, বিকজ রাজকে না জানিয়ে এখানে মায়ের সাথে দেখা করতে এসেছে সে। রাজ অনেকবার তাকে মানস করেছে পরিবারের কারো সাথে দেখা করতে, বাট শীতল রাজের কথা অমান্য করেছে। রাজ জানতে পারলে তাকে মেরাই ফেলবে, তাই মায়ের সাথে দেখা করেই তাড়াতাড়ি সে বাড়িতে চলে যাবে রাজের অফিস থেকে ফেরার আগেই। কেমন আছিস মা? শীতল তার মাকে দেখতে পেয়েই জড়িয়ে ধরল। মা মেয়ে দুজনেই কাঁদছে। মা বাবা কেমন আছে? ভাইয়া কেমন আছে? এখনো তোমরা আমার উপর রাগ করে আছো? আমি কি তোমাদের জন্য মারা গিয়েছি? চুপ কর শীতল। কি সব বলছিস তুই? তুই তোর বাবাকে আর ভাইকে কষ্ট দিয়েছিস, তারা তোর উপর রেগে আছে, কিন্তু তোকে ওরা ভালোবাসে। একদিন ঠিক তোকে মেনে নিবে দেখবি। তাই যেন হয় মা। তোর একই অবস্থা শরীরের। রাজ কি তোর খেয়াল করে না? শীতল সত্যিটা তার মাকে জানাতে চায় না, তাই কিছু মিথ্যে বলল। তা না মা, রাজ আমাকে অনেক ভালোবাসে, সে আমার অনেক কেয়ার করে, আমার পা মাটিতে নামতে দেয় না। আসলে তোমাদের ছেড়ে এসেছি তো তাই এমন দেখাচ্ছে। তোমাদের জন্য মন খারাপ হয় ভীষণ। সত্যি বল, তুই রাজের সাথে সুখে আছিস? হ্যাঁ মা, আমি সুখে আছি। আমি তোকে কিছু কথা বলবো মা। আমাদের সোসাইটি নিয়ে চলতে হয়, তাই আমার মাথায় হাত দিয়ে বল, তুই কখনো নিজের সংসার ছেড়ে আসবি না। রাজের সাথে থাকবি মৃত্যুর আগ পর্যন্ত। রাজকে স্বামীর মর্যাদা দিবি সব সময়। বাঙালি মেয়েদের একবার বিয়ে হয়, তাই জীবন দিয়ে হলেও সেটা টিকিয়ে রাখবি। তোর বাবা কাছে সম্মান আগে, তুই একবার তার সম্মান নষ্ট করেছিস, কিন্তু আর কখনো করবি না। তাহলে তোর বাবা আর বেঁচে থাকবে না। শীতল স্তব্ধ হয়ে গেল মায়ের কথা শুনে। মা এসব কি বলছে? সে কিভাবে রাজের মতো অমানুষের সাথে সারা জীবন থাকবে? শীতল সিএনজি নিয়ে আসার পথে তার মায়ের বলা কথাগুলো নিয়ে ভাবছে। সে ভেবেছিল সব রহস্য জেনে রাজের সব ভুল ভাঙিয়ে তার জীবন থেকে চলে যাবে বহু দূরে। রাজ যে কারণেই হোক তার সাথে অন্যায় করেছে, এই জঘন্য অন্যায়ের কোনো ক্ষমা নেই। শীতল ভেবে কোনো কিনারা পাচ্ছে না কিভাবে রাজের সাথে সারা জীবন থাকবে। রাজ তাকে আগে হয়তো ভালোবাসত, বাট এখন তার ভালোবাসা অন্ধ হয়ে গেছে। এখন শীতলের জন্য একরাশ ঘৃণা আছে। শীতল ভাড়া মিটিয়ে মেইন ডোরে যেতেই রাজের গাড়ি দেখে বুঝতে পারে রাজ এসেছে। রাজের এত তাড়াতাড়ি বাড়ি ফেরা শীতলের জন্য ভালো নয়। শীতল এখনো ওই রাতের কথা ভুলেনি। কুকুরের মতো রাজ শীতলকে মেরেছিল। আজ হয়তো রাজ তাকে জবাই করে ফেলবে, নয়তো দাদিয়ে ঢ্যাঁড়সের মতো কুচি কুচি করে রাস্তার কুকুরকে ডিনার হিসেবে দিবে। শীতল ভয় ভয় রুমে ঢুকল। পুরো রুম অন্ধকার। আবছা আলোয় ইজি চেয়ারে বসে একজন তার দিকে তাকিয়ে আছে, সেটা শীতল বেশ বুঝতে পেরেছে। শীতলের ভয় পুরীরও বডি কাঁপছে। সে চুপচাপ চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে। কোথায় গিয়েছিলে আমাকে না বলে? রাজ শান্ত গলায় বলল। শীতল চুপ হয়ে আছে। কোথায় গিয়েছিলে বললে না যে? ওর দাও। এবার রাজ জোরে চিৎকার করে বলল। শীতল চিৎকার শুনে চমকে গেল।
মায়ের সাথে দেখা করতে। আমি তোমাকে কি বলেছিলাম? আমার পরিবারের কারো সাথে যোগাযোগ না রাখতে। তো তুমি যোগাযোগ রাখলে কেন? মা দেখা করতে অনুরোধ করেছিল তাই। আমি তোমাকে বারবার মানা করেছি, তারপরও তুমি আমার কথা অমান্য করেছ কেন? এত বড় সাহস তোমার হলো কি করে? শীতল এবার ভয় কান্না করে দিল। জাস্ট স্টপ। তোমার কান্না বন্ধ করো। শীতল কান্না বন্ধ করল। তুমি আমার কথা অমান্য করেছ, এর শাস্তি তোমায় পেতেই হবে। আমি জাস্ট স্যাট আপ ইউ ব্লাডি ফুল। তুমি কি ভেবেছ আমি কিছু বুঝি না? মায়ের সাথে প্ল্যান করে আমাকে মারার জন্য দেখা করতে গিয়েছিল, তাই না? তা কিভাবে মারবে আমাকে তা ঠিক করেছ? শীতল চমকে গেল। এসব কি বলছেন? আপনাকে কেন মারতে যাব? আপনি আমার স্বামী। কথাটা বলেই শীতল স্তব্ধ হয়ে গেল। কিভাবে এই কথা বলল সেটা নিজেও জানে না। এসব কথা বলে আমাকে ভোলাতে পারবে না। তোমরা ফুল ফ্যামিলি ড্রামাবাজ। আমার কথা অমান্য করার শাস্তি তোমাকে পেতেই হবে। রাজ ওই দিনের মতো আবার নিজের বেল্ট খুলে শীতলের কাছাকাছি আসতে শুরু করল। শীতল ভয়ে ভয়ে পিছুচ্ছে। রাজ এগুচ্ছে। শীতল কিছু বলছে না, বিকজ সে জানে রাজকে বোঝালেও বুঝবে না। রাজ শীতলের হাত ধরতেই শীতল জ্ঞান হারাল। শীতল রাজের উপর জ্ঞান হারিয়ে পড়ে গেল। রাতে শীতলের জ্ঞান ফিরল। জ্ঞান হারিয়ে ভালো হয়েছে, অন্তত রাজের অত্যাচারের হাত থেকে বাঁচা গেল। শীতল চোখ বুলিয়ে রাজকে খুঁজল, বাট পেল না তাকে। এই সুযোগে শীতল লুকানো ডায়েরি নিয়ে ওয়াশরুমে গিয়ে ডোর লক করল। ডায়েরিটা পড়া শুরু করল আবার। আমার লাইফে একটা বন্ধু ছিল রোদ, যাকে আমি ভীষণ বিশ্বাস করতাম। বাট সে আমার বিশ্বাস ভেঙে ফেলল। আমার কলিজার টুরো বোনকে সে সুসাইড করতে বাধ্য করেছে। কেন করল এরকম আমাদের সাথে? আমি আমার বোনের প্রতিশোধ নিয়ে ছাড়ব। রক্তের বদলে রক্ত, খুনের বদলে খুন, আর অপমানের বদলে অপমান। আমি ছাড়ব না কাউকে। এজন্য আমাকে যা করতে হবে তাই করব। প্রয়োজনে নিজের ভালোবাসা কোরবানি দেব, তবুও নিজের কলিজার টুকরো বোনের প্রতিশোধ নিয়ে ছাড়ব। আমি ছাড়ব না কাউকে। সব ধ্বংস করে দেব। রোদ, তুই আমার বোনের সাথে যে অন্যায় করেছিস তা তোর বোনের সাথে করব 1000 গুণ বেশি। শীতল কিছুটা নিঃশ্বাস নিয়ে আবার পড়তে শুরু করল। কয়েকটা পাতা খালি। তারপরের দুটো পাতাতে লালা কালি দিয়ে কিছু লেখা। আমি রাজ। আমি একজনকে ভালোবাসি। জীবনের থেকেও বেশি ভালোবাসি তাকে। কিন্তু আজকে আমি আমার ভালোবাসাকে ত্যাগ করেছি। আজকে আমি আমার ভালোবাসাকে অপমান করব। যে কোনো ভালোবাসার মানুষ তার ভালোবাসার সাথে করে না। শীতলকে কখনো নিজের মনের কথা বলিনি। না বলে ভালো করেছি। ও জানলে হয়তো ওর সাথে কোনো জঘন্য কিছু করতে পারতাম না ওর সাথে। ওকে কখনো জানতেও দেব না ওকে কখনো ভালোবাসতাম আমি। নিজের ভালোবাসাকে কোরবানি দিলাম আদরের বোনের জন্য। নিজের কলিজার টুকরো আদরের বোনের নিস্তব্ধ রক্তাক্ত দেহটা আমি কবরে রেখেছি। আমার বোনটা একা থাকতে পারত না কখনো। ওর একা থাকতে ভয় করত। কিন্তু এখন ওকে একা থাকতে হচ্ছে। ভাইয়া ভাইয়া করে আমাকে ডাকছে। পরিষ্কার শুনতে পারছি রোজস বলছে, ভাইয়া আমাকে এখান থেকে নিয়ে যাও, আমি থাকব না এখানে। আমার অন্ধকারে একা থাকতে ভয় করছে। বোন, তোর গাছয় প্রতিজ্ঞা করেছিলাম তোকে যারা কষ্ট দিয়েছে তাদের দ্বিগুণ কষ্ট আমি তাদের ফিরিয়ে দেব।
তুই তোর অকৃতজ্ঞ ভাইয়ের উপর ভরসা রাখো শুধু। ডায়েরিটা পড়ে শীতলের চোখ দিয়ে পানি পড়ছে। সে আবার ডায়েরি পড়া শুরু করল। আমি আজ আমার ভালোবাসাকে অপমান করেছি। আমি নিজের হাতে আমার ভালোবাসার মানুষকে ধর্ষণ করেছি। আমার ভালোবাসা যন্ত্রণায় চিৎকার করছিল, তখন আমি প্রতিশোধ নেওয়ায় খুশিতে অমানুষ জসনোয়ারে মতো হাসছিলাম। ক্ষতবিক্ষত করেছি আমি আমার ভালোবাসাকে। আমি আজ ধর্ষক হয়েছি। সমাজের চোখে আমি সবচেয়ে নিকৃষ্ট মানুষ হয়েছি। আমার এগুলোর কোনো অনুতাপ নেই। যা করেছি তা ওদের প্রাপ্য ছিল। আমি আমার বোনের কষ্টের, দুঃখের, যন্ত্রণার প্রতিশোধ নেব এখন থেকে। 1000 গুণ কষ্ট দেব শীতলকে। কারণ এ আমার বোনের হত্যাকারীর বোন। এটাই ওর সবচেয়ে বড় অপরাধ। তিলে তিলে মারব শীতলকে আমি। তারপর রোদকে বোঝাবো বোনের সাথে অন্যায় হলে কেমন লাগে। ওর কাছ থেকে চিরদিনের মতো শীতলকে কেড়ে নেব। রোদ শুধু তাকিয়ে দেখবে, বাট কিছুই করতে পারবে না। এভাবেই আমি আমার আদরের বোনের প্রতিশোধ নেব। ইচ্ছে করলে রোদকে 1 সেকেন্ডেই মেরে ফেলতাম। ঘাড় থেকে ওর মাথাটা আলাদা করে দিতাম, বাট তা করিনি। একেবারে মেরে ফেললে তো মনের মতো প্রতিশোধ নেওয়া হবে না। তিলে তিলে যন্ত্রণা দিয়ে মারব ওকে, তারপর ওর পরিবারকে। সবাই আমার শত্রু। কাউকে আমি ছাড়ব না। শীতল পুরো ডায়েরি পড়ে স্তব্ধ হয়ে গেল। রাজ তাকে আর তার ভাই রোদকে এত ঘৃণা করে জাস্ট বলার বাহিরে। প্রতিশোধের নেশায় রাজ পাগল হয়ে গেছে। যে শীতলকে সে ভালোবাসত তাকে সে এখন ঘৃণা করে। প্রতিনিয়ত তার উপর নির্মম অত্যাচার করে। রাজ তার প্রতিশোধ নিচ্ছে। কিন্তু এভাবে আর কতদিন? শীতল মানছে তার ভাই দোষ করেছে, বিশাল অপরাধ করেছে, তারপরও সবকিছুর একটা সীমা আছে। শীতল তো কোনো অপরাধ করেনি, তাহলে ওকে কেন শাস্তি পেতে হচ্ছে? রোদের বোন হওয়া কি তার অপরাধ? এতে শীতলের তো কোনো হাত নেই। রাজকে যেভাবেই হোক থামাতে হবে। একজনের ভুলের জন্য এতগুলো জীবন নষ্ট হবে কেন? রাজের কোনো অধিকার নেই শীতলের জীবন নষ্ট করার। রাজকে সকল পরিস্থিতি বোঝাতে হবে ঠান্ডা মাথায়, আর রোদের কাছ থেকে সত্যিটা জানতে হবে। এসবের জন্য সময় প্রয়োজন। আগে রাজকে প্রতিশোধ নেওয়া থেকে থামাতে হবে। না হলে রাজ সবার জীবন নষ্ট করে দেবে। দুপুরে রাজ খাচ্ছে। শীতলও খাচ্ছে আর বারবার রাজের দিকে তাকাচ্ছে। বোঝার চেষ্টা করছে রাজ এখনো তাকে ভালোবাসে কিনা। এভাবে কেউ আমার দিকে তাকালে আমি আনইজি ফিল করি। শীতল মাথা নিচু করে ফেলল। রাজ তাকে তার দিকে তাকিয়ে থাকতে দেখেছে, এটা শীতকে অপ্রস্তুতিতে ফেলে দিল। রাজ বিকালে রুমে রেডি হয়ে পারফিউম দিচ্ছে বডিতে। শীতল দরজার সামনে দাঁড়িয়ে রাজকে দেখছে আর ভাবছে তার মায়ের কথা। মায়ের মাথা ছুঁয়ে শীতল কথা দিয়েছে রাজের সাথে মৃত্যুর আগ পর্যন্ত থাকতে, রাজকে স্বামীর মর্যাদা দিতে। কিন্তু শীতল কিভাবে রাজের সাথে থাকবে? রাজ তো ওকে ঘৃণা করে। রাজ তো প্রতিশোধের জন্য শীতলকে বিয়ে করেছে। রাজের প্রতি শীতলের মায়া জন্মেছে, কিন্তু ভালোবাসা না। এভাবে কি দেখছ? জীবনে কখনো ছেলে দেখনি। শীতল একনজরে রাজকে দেখে মাথা নিচু করে ফেলল। রাজ পুরো 6 ফিট, গায়ের রং ফর্সা, মাথার চুলগুলো মকমলে মোলায়েম আর চোখগুলো তৃষ্ণার্থের মতো, সব মিলিয়ে রাজ পুরো হিরো। কোথায় যাচ্ছেন? রাজ রেগে তাকালো শীতলের দিকে। বিয়ে করেছি বলে বউয়ের অধিকার দেয়নি যে তুমি অধিকার খাটাবে।
তোমাকে বিয়ে করেছি বলে বউয়ের মর্যাদা দেয়নি যে তুমি অধিকার খাটাবে আমার উপর। নিজের সীমায় থাকো। রাজ চলে গেল নিজের মতো হন হন করে। শীতল কিছুটা মন খারাপ করল কথাগুলো শুনে। রাজ তাকে একসময় ভালোবাসত বাট এখন বাসে না। শুধু ঘৃণা করে শীতলকে। শীতল তো কোনো দোষ করেনি, তবে তাকে কেন কষ্ট দিচ্ছে রাজ। পুরো বাড়ি খালি। সবাই ময়মনসিংহে গিয়েছে বেড়াতে। কবে আসবে কে জানে। টিভিতে একটা চ্যানেলে খুব সুন্দর একটা সিনেমা হচ্ছে। নায়ক ভীষণ ভালোবাসে নায়িকাকে। হিরোটা দেখতে অনেকটা রাজের মতো মনে হল। আর হিরোইনকে শীতল সে ভেবে ফেলল। কলেজ চুরি করে হিরোর সাথে দেখা করা, হাত ধরে খালি রাস্তা দিয়ে হাঁটা, চটপটি ফুসকা আর বাদাম খাওয়া। হিরোটা অনেক রোমান্টিক আর দেখতেও রাজের মতো ড্রেসিং স্মার্ট। সিনেমার শেষে হিরো আর হিরোইনের বিয়ে হয়। তারা সুখের সংসারে ভাসতে থাকে। শীতল সিনেমাতে রাজ আর নিজেকে কল্পনা করছিল। যদি রাজও হিরোর মতো তাকে ভালোবাসত তাহলে তার জীবনটাও হিরোইনের মতো সুখের হতো। শীতল কখনো কাউকে ভালোবাসেনি। সে তার স্বামীর জন্য সব ভালোবাসা রেখে দিয়েছিল। প্রতিটা মেয়েই মনে মনে একটা সুখের সংসার কল্পনা করে, যার স্বামী অনেক ভালোবাসবে তাকে। শীতলও দেখেছিল এমন স্বপ্ন, বাট সে সব শুধুই স্বপ্ন। রাজ তাকে কখনোই স্ত্রীর মর্যাদা দেবে না। তাকে শুধু ব্যবহার করবে আর সারা জীবন তিলে তিলে কষ্ট দেবে তাকে। এদিকে শীতলের মা বলেছেন রাজকে নিয়ে সারা জীবন সংসার করতে। শীতল কি করবে ভেবে পাচ্ছে না। মায়ের দেওয়া কথা রাখবে কিভাবে। রাজ তো সবসময় শীতলকে দেখলে রোজার কথা মনে করে, আর শীতলকে নানাভাবে কষ্ট দিয়ে প্রতিশোধ নিয়ে মনের জ্বালা মেটায়। রাজ ওকে কখনো মেনে নেবে না। যা করার শীতলকেই করতে হবে। রাজের মতো লোককে যেভাবেই হোক আগের রূপে আনতে হবে। সবকিছুই সম্ভব হবে শীতলের ভালোবাসা দিয়ে রাজের যত রাগ, অভিমান, দুঃখ কষ্ট ভুলিয়ে দিতে পারলে। বিকালে রাজবাড়িতে এসে দুপুরের খাবার খাচ্ছে। রেস্তোরাঁর নয়, শীতলের হাতের খাবার। রাজ প্রথমে অবাক হয়েছিল কিছুটা। শীতল ডায়েরি থেকে রাজের পছন্দের খাবারের কথা জেনে রান্না করেছে। শীতলের হাতের রান্না বেশ ভালো। সবাই তার রান্না খেয়ে সারা জীবন মনে রাখবে এমন রান্না করে ও। শীতল জানে মানুষকে ইমপ্রেস করতে হলে রান্না হলো সবচেয়ে বড় হাতিয়ার। রাজ চুপচাপ খাবারগুলো খেল। শীতল খেয়েছে কিনা তা একবারও জিজ্ঞাসা করেনি। রাজ যখন খাবার খাচ্ছিল তখন রাজকে একদম ইনোসেন্টের মতো লাগছিল। শীতলের অনেক মায়া হচ্ছে রাজের জন্য। যে বোনকে সে এত ভালোবাসতে সে বোন অকালে চলে গেল। শীতলের বড্ড ইচ্ছে হচ্ছে রাজকে একটু সান্ত্বনা দিতে, বাট তার সাহস নেই সান্ত্বনা দেওয়ার। রাজ খেয়ে একবার শীতলের দিকে তাকাল। শীতল ভাবল তার প্রশংসা করবে, বাট কিছুই করল না। চুপচাপ উঠে রুমে চলে গেল। শীতল কিছুটা কষ্ট পেল। সারা দুপুর এত কষ্ট করে রান্না করল আর রাজ একটা ধন্যবাদও দিল না। শীতল রুমে গিয়ে দেখল রাজ উপর হয়ে শুয়ে আছে। আমার রান্না কেমন হয়েছে? রাজ শীতলের দিকে ভ্রু কুঁচকে তাকাল। রান্না কি ভালো লেগেছে আপনার? ভালো লেগেছে। শীতল খুশি হয়ে বলল। শুধু ভালো লেগেছে? বলেছি ভালো হয়েছে, তার মানে ভালোই হয়েছে। তাহলে আমার গিফট? কিসের গিফট? 12 রে, আমি নতুন বউ হয়ে প্রথম রান্না করলাম। নতুন বউ রান্না করলে তাকে গিফট দিতে হয়। শীতল কথাগুলো নিচে তাকিয়ে ভয়ে ভয়ে বলল।
রাজ বিরক্ত হয়ে কতগুলো টাকা ছুঁড়ে মারল শীতলের গায়ে। রেস্তোরাঁয় বাবুর্চির রান্না ভালো হলে তাকে টিপস দেওয়া হয়, যেটা আমি সব সময় দিয়ে থাকি। শীতল টাকাগুলো তুলে নিয়ে বারান্দায় চলে গেল। বুকটা তার ফেটে যাচ্ছে। তাকে বাবুর্চির সাথে তুলনা করল রাজ। একটু ধন্যবাদ দিলে কি এমন হতো রাজের? নিজের বোনের প্রতিশোধ নিচ্ছে রাজ। ওর জায়গায় ও তো ঠিক কাজ করছে। শীতল রাজের পাশে ঘুমিয়ে পড়ল। মাঝরাতে শীতলকে ঢেকে তুলে বলল, পা ব্যথা করছে, একটু টিপে দিতে। শীতলের সেই রকম রাগ হল। মাঝরাতে কেউ এরকম করে? শীতল বাধ্য হয়ে রাজের পা টিপছে। হাতে কি জোর নেই? আরো জোরে টিপতে থাকো। শীতল পা টিপতে টিপতে রাজের পায়ের কাছেই ঘুমিয়ে পড়ল। সকালে উঠেই রাজ শীতলের কপালে কিস করল। তখনই মাম্মা মাম্মা বলে শীতলকে জড়িয়ে ধরল দুটো মেয়ে। রাজকে পাপা বলে তার কোলেও একটা মেয়ে বসে পড়ল। সম্ভবত মেয়ে দুটো রাজ আর শীতলের মেয়ে। তাদের দেখে মনে হচ্ছে সবচেয়ে সুখী পরিবার। শীতল রান্নাঘরে রান্না করছে আর রাজ পেছনে থেকে তার কোমর জড়িয়ে ধরে চুলের আর গায়ের সুবাস নিচ্ছে। মাঝে মাঝে শীতলের গালে নিজের গাল ঘষছে আর কানে কানে বলছে, আই লাভ ইউ বাউ শেটোল। শীতল মন ভরে রাজের ভালোবাসা অনুভব করছে আর রান্না করছে। শীতলের বাবা মা ভাইয়া ড্রয়িং রুমে বসে তাদের মেয়েদের সাথে গল্প করছে। সুখ যেন উপচে পড়ছে শীতলের সংসারে। শীতল ঘুমের মধ্যেই তার সুখের সাগরে ভাসছে আর মুচকি মুচকি হাসছে। রাজের ধমকে শীতলের ঘুম ভেঙে চুরমার হল, বাট তার ঘোর এখনো কাটেনি। শীতল রাজকে জড়িয়ে ধরে বলল, আই লাভ ইউ টু। রাজ শীতলকে এক ধাক্কা দিয়ে বেড থেকে উঠে পড়ল। হোয়াট ননসেন্স! হোয়াট দ্য হেল উইথ ইউ ব্লাডি ফুল! শীতলের ঘোর ভাঙল। সে বুঝতে পেরেছে কি করেছে রাজের সাথে। শীতল লজ্জায় মাথা নিচু করে আছে। কি হলো, কথা বলছো না কেন? ঘুমের মধ্যে তো আমার সাথে। আর এখন এত লজ্জার কি হলো? যত সব ঢং। রাজ শাওয়ার নিতে চলে গেল। শীতল এখনো লজ্জা পাচ্ছে। উনি কি বললেন? ঘুমের মধ্যে আমি কি করেছি? ছি ছি, উনি কি ভাবছেন আমার সম্বন্ধে? ধ্যাত, মাথাটা গেছে পুরোপুরিভাবে বোধহয়। রাজ রেডি হয়ে অফিসে চলে গেল। রাজ আর শীতলের তেমন কথা হয় না ঠিকমতো। এই কয়দিনে শীতল রাজকে অবজার্ভ করেছে। রাজের লাইফস্টাইল একেবারে বাঁধিয়ে রাখার মতো। সে সব সময় মেইনটেইন করে চলে। শীতলের মতো ধার সলস নয় সে। রাজের কথা বলার ধরন জাস্ট অসাধারণ, যদিও শীতলের হার্টবিট ধক ধক করে রাজ যখন কথা বলে। শীতল সবসময় এমন ধরনের একটা রাজকুমারের ওয়েটে ছিল, বাট শীতলের কপালে রাজকুমার নামক একটা রাক্ষস এসে জুটেছে। শীতল নিজের ভাগ্য মেনে নিয়েছে, তাই সে রাজের সাথে মানিয়ে চলতে সিদ্ধান্ত নিয়েছে। বাট রাজের মতো সিংহকে নিজের বশে এনে সংসার করা একরকম সোজা কাজ নয়। শীতল অনেকবার চেষ্টা করেছে রাজকে বোঝাতে সে রাজের সাথে থাকতে চায়, তার সাথে সংসার করে সারা জীবন কাটিয়ে দিতে চায়। সবকিছু ভুলে সুখের সমুদ্রে ভাসতে চায় শীতল। বিকজ বিয়ে তো একবারই হয়। উপরওয়ালার ইচ্ছে হয়েছে বলেই রাজের সাথে তার বিয়ে হয়েছে। শীতল রাজকে নানাভাবে ইমপ্রেস করার চেষ্টা করে। এই তো সেদিন সব ভুলে কিচেনে গিয়েছিল রান্না করতে রাজের পছন্দ মতো। কিচেনে গিয়ে দেখে দুটো শেফ রান্না করছে। রাজ দুটো শেফ এনেছে রান্না করতে, সেটা শীতলকে বলার প্রয়োজনও মনে করল না। রাজ সোফায় বসে ল্যাপটপে কাজ করছে। একটা কথা বলবো?
আমি কথা না বলতে বললে কি কথা বলবে না? আসলে বলতে চাচ্ছিলাম আপনি সেফ কেন এনেছেন? আমাকে একবারও বললেন না যে আমি কি করব না করব সেটা তোমাকে বলে করতে হবে নাকি? আপনি কথাটা অন্যভাবে নিচ্ছেন। আমি মিন করতে চাচ্ছি, আমি তো আছি, তাহলে সেফ কেন আনতে হবে? রাজ ল্যাপটপ অফ করে শীতলের সামনে এসে দাঁড়াল। শীতল মাথা নিচু করে শাড়ির আঁচল শক্ত করে ধরে রেখেছে। কেন, তুমি কি সেফ? যার কাজ যেটা তাকে সেটাই করতে হয়। তোমার কাজ হলো শুধু মাত্র বেডে। এখন তোমার কাজ কি অন্যজনকে করতে দেওয়া উচিত? তুমি বললে তোমার কাজ অন্য একজনকে করতে দেওয়া উচিত। শীতল নিজের কানকে বিশ্বাস করছে না। রাজ তার কথাকে এভাবে ধরে তুলনা করবে? সেদিন শীতল অনেক কেঁদেছিল। শীতল নিজে নিজেই বলল, অনেক হয়েছে, আর থাকব না রাজের সাথে। একটা অমানুষকে আমি মানুষ বানাতে চেয়েছিলাম। আমাকে বিন্দু মাত্র সম্মান করে না। কেন থাকব এখানে? কাল সকালে রাজ অফিসে চলে গেলে আমিও চলে যাব অনেক দূরে, তখন উনি বুঝবেন আমার মূল্য। মাঝরাত রাজ ঘুমিয়ে আছে আর শীতল জেগে আছে। জেগে জেগে রাজকে দেখছে। কাল সে চলে যাবে। রাজকে আর কখনো দেখতে পাবে না সে। হাজার হোক রাজ তার স্বামী। রাজের জন্য তার ভীষণ কষ্ট হচ্ছে। সকালে রাজ অফিসে চলে গেল। শীতল ও ব্যাগপত্র গুছিয়ে নিচে নামল। বৈরানী, কেমন আছো? শীতল চমকে গেল খালাকে দেখে। ময়মনসিংহ থেকে খালার আরও কয়েকদিন পর আসার কথা ছিল, বাট এখনই চলে এসেছেন। তুমি এত সকালে? কি করব আর, তোমাদের কথা মনে হচ্ছি তাই চলে এলাম। আচ্ছা, বাড়িতে সবাই কেমন আছে? ভালো সবাই। তুমি কি কোথাও যাচ্ছ? শীতল চমকে গেল। সত্যিটা বলে দিলে খালা রাজকে ফোন করে বলে দেবে, তারপর রাজ তাকে কখনোই যেতে দেবে না, উল্টো শিকল পরিয়ে বেঁধে রাখবে। না, কোথাও না। বারান্দায় তোমাকে দেখতে পেয়েছিলাম তো তাই নিচে এলাম তোমাকে রিসিভ করতে। খালা হাসতে হাসতে ব্যাগ থেকে কিছু বয়াম বের করল। সবগুলো আচারের বয়াম। ময়মনসিংহ থেকে এনেছেন। খালা বয়ামগুলো রুমে শেলফে এনে রেখে দিলেন। অনেক ধরনের আচার ছিল। জলপাই, চাইলতা, রসুনের আচার ইত্যাদি। আচারগুলোতে প্রচুর তেল দেওয়া ছিল। আচারগুলোতর ঘি দেওয়া ছিল। আর রসে যেন থই থই করছে আচারগুলো। শীতলের নিমিষেই মন ভালো হয়ে গেল, বাট মাথায় বাড়ি থেকে পালানোর কথা এখনো মনে আছে। বিকালে খালা টিভি দেখছে। শীতলও খালার পাশে ফ্লোরে বসে টিভি দেখছে। সিনেমাতে একটা বউ ছিল যে তার স্বামীকে ভীষণ ভালোবাসত, বাট তার স্বামী তাকে একটুও ভালোবাসত না। বউটা খুব ধার্মিক ছিল, তাই সে তার স্বামীকে ঠিক রাস্তায় নিয়ে আসার জন্য প্রচুর চেষ্টা করতে থাকে। কোনোভাবেই সে হাল ছাড়েনি। শত শত অপমানের পরও বউটা তার স্বামীকে ছেড়ে যায়নি, বরং আরও তিনগুণ ভালোবাসা নিয়ে স্বামীকে ঠিক পথে আনার চেষ্টা করতেই থাকে। বউটা শুধু একটা ডায়লগ বলে সব সময়, একবার না পারলে দেখো শতবার। বউটা সবসময় তার ভালোবাসা নানাভাবে প্রকাশ করে। স্বামী যত অপমান করে বউটা ততই ভালোবাসে তার স্বামীকে। স্বামীটা বউয়ের এমন ভালোবাসা দেখে বুঝতে পারে তার ভুলগুলো একসময়। আর তখন তার বউয়ের কাছে মাফ চেয়ে সুখের সংসারে ভাসতে থাকে দুজন। তাদের দুটো ছেলে মেয়ে হয় যারা তাদের ভালোবাসার ফলস্বরূপ। শীতল সিনেমাটা দেখে অনেক কিছু বুঝতে পারল। উপরওয়ালা তাকে কিছু ইশারা দিয়েছে সিনেমাটার মাধ্যমে। শীতলও ওই বউটার থেকে কম যায় না।
ওই বউটা যদি তার স্বামীকে ঠিক করতে পারে তবে শীতল কেন পারবে না? শীতল কেন ছেড়ে যাবে রাজকে? তাদের বিয়ে তো খোদা তায়ালার ইচ্ছে অনুযায়ী হয়েছে। শীতল কখনো হার মানেনি, তাই সে এত সহজে ধমে যাওয়ার মেয়ে নয়। রাজকে সে যেভাবেই হোক তার ভালোবাসা দিয়ে সঠিক পথে আনবেই। তাকে বুঝিয়ে দেবে ভালোবাসার থেকে প্রতিশোধ বড় নয়। রাতে রাজ ঘুমিয়ে আছে। শীতলের মাথায় দুষ্টু বুদ্ধি এলো বউটার মতো। সে রাজের পাশে শুয়ে ধীরে ধীরে রাজকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরল। শীতলের বেশ ভালো লাগছে রাজকে এভাবে জড়িয়র ধরে থাকতে। হঠাৎ রাজ শীতলকে নিজের কাছ থেকে ছাড়িয়ে নিয়ে একটু দূরে সরে গেল। শীতলের ভীষণ রাগ হলো, সে অভিমান করে অন্য পাশে মুখ নিয়ে শুয়ে থাকল। পরক্ষণেই বুঝতে পারল সে কার উপর রাগ করছে। যার উপর রাগ করছে সে তো জানে না তার উপর কেউ রাগ করে আছে। রাজ তো শীতলের অভিমান, রাগ ভাঙাবে না, যা করার তা শীতলকেই করতে হবে। শীতল আবারও রাজকে জড়িয়ে ধরল। রাজ বিরক্ত হয়ে শীতলের দিকে তাকাল। রাজ ভেবেছে শীতল ঘুমের ঘোরে এমন করছে। সে আবারে একটু দূরে সরে গেল। শীতল আবারে তাকে জড়িয়ে ধরল। রাজ এবার সরে আসতেই ফ্লোরে পড়ে গেল। শীতল ঘুমের মধ্যেই হাসছে রাজের আড়ালে। রাজ এদিক সেদিকে তাকিয়ে নিজেই কিছুটা লজ্জা পেল, তারপর শীতলের পাশে শুয়ে পড়ল। শীতল আবারও তাকে জড়িয়ে ধরল। রাজ আর তাকে ছাড়ানোর চেষ্টা করল না। শীতল মনে মনে বলছে এখন তো বুকে জায়গা করে নিলাম, ধীরে ধীরে মনেও জায়গা করে নেব, বিকজ একবার না পারলে দেখো শতবার। সকালে শীতল ঘুম থেকে উঠে দেখে রাজ নেই। কাল রাতে রাজকে জব্দ করতে পেরে শীতল বেশ খুশি। হঠাৎ রাজরুমে এসে বলল, জামা কাপড় গুছিয়ে নাও। কেন? শীতল কিছুটা অবাক হয়ে বলল, কক্সবাজারে যাব। শীতল খুশি হয়ে বলল, আমরা কি ঘুরতে যাব? হানিমুনে যাব। মানে আমরা হানিমুনে যাব সত্যি সত্যি? রাজ রেগে বলল, এত কথা বলো কেন? রেডি হতে বলেছি, রেডি হও। শীতল খুব সুন্দর করে সেজেগুজে রাজের সাথে এয়ারপোর্টে গেল। বাট লেট হওয়ার জন্য প্ল্যান মিস করল তারা। শীতলকে নিয়ে রাজ রেল স্টেশনে গেল। তারপর টিকিট কেটে একটা কামরায় বসল তারা। তাড়াহুড়োর জন্য কোনো খালি কামরা পায়নি রাজ। শেয়ারে যেতে হচ্ছে তাদের। শীতল এত সুন্দরী লাগছে যে আশেপাশে সবাই তার দিকে হাঁ করে তাকিয়ে আছে, শুধু রাজ তাকাচ্ছে না একবারও। কিছুক্ষণ পর একটা স্টেশনে তাদের ট্রেনটা থামল। হঠাৎ একটা ছেলে শীতলের নেকলেস বাহির থেকে ধরে টান দিল। শীতলের গলা কেটে ব্লিডিং হচ্ছে। শীতল রাজকে ডাকার চেষ্টা করছে, বাট রাজ কানে হেডফোন গুজে আছে, সেজন্য শীতলের কথা সে শুনতে পারছে না। শীতলের প্রায় জান যায় যায় অবস্থা, তবুও রাজের টনক নড়ছে না। যখন ছিনতাইকারী নেকলেসটা ছিঁড়ে ফেলেছে তখন রাজ সামনে থাকা গ্লাসে শীতলকে খেয়াল করল। ততক্ষণে লোকটা চলেও গিয়েছিল নেকলেসটা নিয়ে। রাজ শীতলকে কিছু বলল না, শুধু তাকিয়ে থাকল। শীতল কাদো কাদো ভাব নিয়ে গলায় হাত দিয়ে রাজের দিকে তাকাল। বিকজ গলা অনেকটা ছিলে গিয়েছে। রাজ শান্ত গলায় বলল, চাপ নিও না ডার্লিং, এরকম নেকলেস এনে দেব অনেকগুলো। শীতল গলায় হাত দিয়ে ভাবছে হাসবে নাকি কাঁদবে রাজের কথা শুনে। শীতলের গলার দিকে তাকিয়েও কিছু বলছে না। রাজ বলছে নেকলেসের কথা। শীতলের তো আরো বড় কোনো ক্ষতি করতে পারত লোকটা। শীতল বেশিক্ষণ কান্না আটকে রাখতে পারল না, রাজের কথা শুনে সে কেঁদেই দিল। টেনশন নিও না ডার্লিং।
কক্সবাজারে গিয়েই হার কিনে দেব। শীতল এবার ভ্যাভ্যা করে জোরে কেঁদে দিল। রাজদের সাথে যারা কামরা শেয়ার করেছিল তারা কতগুলো ব্যান্ডের লোক ছিল। সবাই শীতলকে বারবার দেখছিল আর তার প্রশংসা করছিল। শীতল ও রাজকে দেখিয়ে দেখিয়ে হেসে হেসে কথা বলছিল বিকজ রাজকে সে এখন বেশি ভয় পায় না। রাজ তো মানুষ, কোনো বাঘ ভাল্লুক সিংহ না যে তাকে চিবিয়ে খেয়ে ফেলবে। রাজ আপন মনে একবার ল্যাপটপে কাজ করছে আরেকবার ঘুমুচ্ছে। শীতলকে দেখছেই না সে। ব্যান্ডের ছেলেগুলো শীতলের কাছে আবদার করল একটা সেলফি তোলার জন্য। শীতল যেই সেলফি তুলতে নিবে অমনি রাজ ব্যাগপত্র নিয়ে ট্রেন থেকে নামার প্রস্তুতি নিল। শীতলকে না বলেই রাজ কামরা থেকে বের হয়ে চলে এলো। শীতল ও বাধ্য হয়ে চলে এলো রাজের সাথে সেলফি ছাড়াই। সবাই শীতলকে টাটা দিচ্ছিল আর শীতলও দিচ্ছিল। হোটেল রুম আগেই বুক করে রেখেছে রাজ। রুমে গিয়ে শীতল বেডে গা এলিয়ে শুয়ে পড়ল। রাজ ওয়াশরুমে চলে গেল। শাওয়ার শেষে রাজ বুঝতে পারল সে কোনো ড্রেস আনেনি। বাধ্য হয়ে শীতলকে বলল ব্যাগ থেকে ড্রেস দিতে। শীতল প্রথমে ওয়াশরুমের ডোর লক করল, তারপর ড্রেস ভেতরে ঢোকাল। রাজ তার পোশাকের বদলে শীতলের হাত ধরে টান দিল। শীতল টাল সামলাতে না পেরে রাজের উপর পড়ে গেল। শাওয়ারটা ছাড়াই ছিল, তাই শীতল ভিজে গেল। দুজন খুব কাছাকাছি চলে এলো, যেখান থেকে দুজনের নিঃশ্বাসের শব্দ শুনতে পারা যায়। একসময় রাজ শীতলের ঠোঁট নিজের ঠোঁটের আওতায় এনে ফেলে। শীতল রাজের স্পর্শ পেয়ে যেন তার মাঝে হারিয়ে গেল। রাজ একসময় শীতলের শাড়ি খুলে ফেলতে চাচ্ছিল। শীতল রাজকে হাত দিয়ে বাধা দেয় আর রাজকে নিজের থেকে ছাড়িয়ে ধাক্কা দিয়ে চলে আসে। রাজ তবুও শীতলকে পেছনে থেকে জড়িয়ে ধরে আর ঘাড়ে আর পিঠে অজস্র কেস করতে থাকে। শীতল এবার জোরে ধাক্কা দিয়ে রুমে চলে আসে। রুমে এসে সে জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। দুপুরে রাজ আর শীতল হোটেলের রেস্টুরেন্টে যায়। শীতল সেখানে খাবার দেখে চমকে যায়। বিভিন্ন সামুদ্রিক মাছের আইটেম ছিল। কাঁকড়া ভাজা, রূপচাঁদা, আরও কিছু মাছের আইটেম ছিল। মাছের পেটিগুলো দেখতে অসাধারণ লাগছিল, যার থেকে মিষ্টি গন্ধ আসছিল। রাজ কাঁকড়ার খোসা ছাড়িয়ে বেশ মজা নিয়ে খাচ্ছে। শীতল কখনো কাঁকড়া খায়নি, তাই সে চেষ্টা করেও খেতে পাচ্ছে না। আমাকে একটু কাঁকড়া ভাজা খাইয়ে দিবেন? তোমার হাত পা সব আছে, তাহলে আমি কেন খাওয়াবো? আসলে আগে কখনো আমি কাঁকড়া খাইনি তো তাই খেতে পারছি না। শীতল সবার সামনেই কাকুতি মিনতি করছে রাজকে খাইয়ে দিতে। সেখানকার সবাই বিষয়টা দেখছে। রাজ রেগে একাকার হয়ে শীতলকে খাইয়ে দিচ্ছে। খোসা ছাড়িয়ে কাঁকড়া খাওয়াচ্ছে রসালো গরম গরম। শীতল খেয়ে বেশ মজা পাচ্ছে। কাঁকড়ার থেকে রাজের হাতটা বেশি মজা লাগছে শীতলের। শীতল চেটে চেটে রাজের হাত খাচ্ছে, যেন রাজের হাতে কোনো অমৃত আছে। শীতল এত খেতে পারে সেটা শীতলও জানত না। প্রায় 1 ঘন্টা ধরে রাজের হাতে খেল সে। রাজ তো রেগে রেগে শিং মাছ হচ্ছে, যেন একা পেলেই শীতলকে গুঁতো দেবে। হয়েছে, আর খাবো না। রাতের জন্য আপনার হাতকে বাঁচিয়ে রাখুন প্লিজজ। এত খাদক তুমি জানতাম না তো। কাঁকড়ার জায়গায় আমার হাতকেই খেয়ে ফেলেছ। রাক্ষস মেয়ে একটা। রাতে রাজকাজ শেষ, বেডে শুয়ে আছে। শীতল নাইট গ্রাউন পরে পারফিউম দিয়ে রাজের পাশে শুয়ে পড়ল। রাজ আপন মনে ঘুমুচ্ছে। শীতল সিনেমার বউয়ের মতোই রাজের গায়ে হাতপস ছুঁড়ে মারতে থাকল। রাজ ভাবছে শীতল ঘুমের ঘোরে এমন করছে।
রাজ যতবার শীতলকে ঠিক করে শুইয়ে দিচ্ছে ততবারই শীতল হাত পা দিয়ে রাজকে মারছে আর জড়িয়ে ধরছে। রাজ রেগে সোফায় গয়ে শুয়ে থাকল। শীতলের ভীষণ মন খারাপ হল। কান্না পাচ্ছে তার। শীতল হার মানবে না। বিকোজ একবার না পারলে দেখো শতবার। শীতল ওয়াশরুমে গিয়ে মুখে পানি দিল। ফিরে এসে দেখে রাজ বেডে উপর হয়ে শুয়ে আছে। কথায় আছে বয়সের দোষ শীতলের ও হয়েছে, তাই সে রাজকে এভাবে দেখে আবারে বেডে গিয়ে কিছুকক্ষ চুপচাপ থেকে জড়িয়ে ধরল। রাজ ছাড়ানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে হার মেনে নিল। শীতলের গায়ের ছোঁয়া পেয়ে রাজ নিয়ে নিজেকে ঠিক রাখতে পারল না, সে শীতলকে নিয়ে নিজের করে নিল। শীতল এবার নিজের ফাঁদে পড়ল। সে চেয়েছিল রাজ তাকে ভালোবেসে জড়িয়ে ধরবে, বাট রাজ এখন অন্য কিছু করবে। শীতল নিজেকে ছাড়ানোর চেষ্টা করল বাট পারল না। সকালে শীতলের ঘুম ভাঙল। রাজ পাশে ছিল না, সে তার আগেই উঠে পড়েছে। শীতল ওয়াশরুমে গিয়ে শাওয়ার করে রুমে এলো। তখনই রুমে ওয়েটার ঢুকল। ম্যাম, আপনাকে স্যার নিচে যেতে বলেছে, রেডি হয়ে তাড়াতাড়ি আসুন প্লিজজ। শীতল বেশ অবাক হল। সে ভাবছে রাজ তাকে অপমান আর কষ্ট দেওয়ার জন্য নতুন কোনো প্ল্যান করছে কিনা। শীতলের কপালে কি আছে তা উপরওয়ালাই জানে। চলবে।